একটি জঙ্গলে একটি শিয়াল বাস করত। শিয়ালটি নিজেকে খুব চালাক মনে করত। শিয়াল অন্যকে বোকা বানিয়ে তার খাবার জোগাড় করে নিত। শিয়ালের নজর পড়ল গাছের উপরে থাকা কাকের বাসার উপর, কারণ কাকের দুইটি ছানা ছিল। এই বেটা কাক, বাঁচতে চাস তো নিজের দুটো ছানাকে নিচে ফেল, না হলে আমি যদি গাছের উপরে উঠি তাহলে তোকে সহ খেয়ে ফেলবো। নিজের ভালো চাস তো তোর ছানাদের গাছের নিচে ফেল। আমাকে কি তুই বোকা পেয়েছিস নাকি যে আমি আমার ছানাগুলোকে নিচে ফেলবো? আমি জানি তুই কোনোদিনই গাছে চড়তে পারবি না, কারণ শিয়াল কি কোনোদিন গাছে উঠতে পারে? তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই গাছে উঠে আমার ছানাদের খেয়ে যা। কি এত বড় অপমান! তুই কি না শেষ পর্যন্ত আমাকে অপমান করলি? তুই জানিস না কাক, শিয়াল পারে না এমন কোনো কাজ নেই। আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু কালকে তো তুই খাবার খাওয়ার জন্য নিচে নামবি। তখন কোথায় পালাবি? তখন তোকে দৌড়ে ধরবো, আর ধরেই মেরে ফেলবো, আর তারপর তোর ছানা দুটোকেও খাবো। আরে যা বজ্জাত পাজি শিয়াল, তোর মতো আরো কত শিয়ালকে দেখেছি। তুই আমার কিছুই করতে পারবি না। আমার পাখা আছে, বিপদ আসলে আমি আকাশে উঠতে পারি। তুই তো আর আমাকে উড়ে উড়ে আমাকে ধরতে পারবি না। শিয়াল কাকের সাথে কথায় না পেরে সেখান থেকে চলে যায়। এইদিকে মাঠে একটি ছাগল আর একটি হরিণ ঘাস খাচ্ছিল। ছাগল আর হরিণের প্রখর বন্ধুত্ব ছিল। শিয়ালটি সেখানে এসে উপস্থিত হলো আর দূর থেকে ছাগল আর হরিণকে দেখতে লাগলো। এই তো পেয়েছি একটা হরিণ আর একটা ছাগল। ছাগলটাকে গিয়ে যদি আমি ধমক দেই তাহলে হরিণটা ভয়ে পালিয়ে যাবে, তখন ছাগলটাকে আমি শিকার করতে পারবো। এই বলে শিয়াল ছাগলের কাছে গেল আর ছাগলকে বলতে লাগলো, এই বেটা ছাগল, আজকে তোর পালা, তোকে আমি শিকার করব। হরিণকে আজকে আমি ছেড়ে দিলাম, আজকে ছাগলের পালা, তাই আমি ছাগলকেই শিকার করব। হরিণ তুই চলে যা এখান থেকে, তা না হলে আমি তোকেও খেয়ে ফেলবো। আমি হরিণ থাকতে তুই আমার বন্ধুকে শিকার করবি? তোর এত বড় সাহস! দেখেছিস আমাদের কত বড় বড় ধারালো শিং? এই শিং দিয়ে তোর পেট ফুটো করে দেব। নিজের ভালো চাস তো এখান থেকে পালিয়ে যা। তুই ভুল জায়গায় এসেছিস শিয়াল। আমরা একে অপরের বন্ধু, একে অন্যের বিপদে আমরা পাশে দাঁড়াই। তুই যদি আমাকে ধরতে চাস তাহলে হরিণ তোর পেট ফুটো করে দেবে ওর শিং দিয়ে, আর হরিণকে যদি ধরতে চাস তাহলে আমি তোর পেট শিং দিয়ে ফুটো করে দেব। যদি জীবন বাঁচাতে চাস তাহলে এখান থেকে পালিয়ে যা। ওরে বাবারে, তোরা দুজনে একে অপরের বন্ধু? তোদের যে শিং দেখছি, আমি এই শিংয়ের গুঁতো যদি আমার পেটে পড়ে তাহলে আমার পেট ফুটো হয়ে যাবে। এখন জলদি জলদি এখান থেকে পালিয়ে যাই, তোদের দুজনকে একসাথে ধরতে পারবো না আমি। শিয়াল জীবন বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালালো। একটি গাছের নিচে গিয়ে হাঁপাতে হাঁপাতে শিয়াল বলল, ওরে বাবা, এই দুইটা তো এখনই আমার জীবন নিয়ে নিয়েছিল। ওরা আমাকে অপমান করেছে, এই অপমানের বদলা নিতেই হবে। যে করেই হোক তোদের দুজনের বন্ধুত্ব ভাঙতে হবে আমাকে। ওরা দুজন যখন একত্রে আছে ততক্ষণ আমি কিছুই করতে পারবো না। ছাগলটা একটু বোকা আছে, ওকে দিয়েই ওদের বন্ধুত্ব ভাঙতে হবে। এই বলে শিয়াল গেল ছাগল আর হরিণের বন্ধুত্ব ভাঙতে। এদিকে হরিণ আর ছাগল ঘাস খাওয়ার জন্য জঙ্গলে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। শিয়াল ঝোপের আড়াল থেকে ওদেরকে দেখলো। এই তো ছাগলটা একটু পাশেই দাঁড়িয়ে আছে, ওকে ইশারায় ডাকি। ছাগল, ওই ছাগল ভাই, শোনো, ভয় পেও না আমাকে। আমি তোমার সাথে দুটো কথা বলতে এসেছি, এদিকে এসো। তোমার জন্য আমার খুব দুঃখ হয় জানো। জঙ্গলে গেলে তোমাকে নিয়ে সমালোচনা শুনতে শুনতে আমার কান দুটো ব্যথা হয়ে গেছে। সমালোচনা? কেমন সমালোচনা শুনেছো তুমি আমার নামে? আর বলো না, তোমার বন্ধু হরিণ তোমার নামে যত সব বদনাম ছড়াচ্ছে। ও জঙ্গলের সব প্রাণীকে বলে বেড়ায় তুমি নাকি দুর্বল, তোমার সিংহ ছোট আর গায়ের রঙও কালো। তাই হরিণ যদি
তোমার পাশে না থাকে তাহলে তুমি নাকি একদিনেই হারিয়ে যাবে জঙ্গলে। তোমার নাকি মাথায় কোনো বুদ্ধি নেই। কেন হরিণ আবার এই সমস্ত কথা সবাইকে বলবে কেন? হরিণ তো আমার বন্ধু। বন্ধু না ছাই, ও তোমার বন্ধুর নামে কলঙ্ক। ও তোমাকে হিংসা করে, তাই এই সমস্ত কথা সবাইকে বলে বেড়ায়। বিশ্বাস না হলে তুমি নিজে গিয়েই ওকে জিজ্ঞাসা করো। ও কখনোই স্বীকার করবে না, কারণ চোর কি কখনো চুরির কথা স্বীকার করে? তার চেয়ে ভালো হবে তুমি আমার সাথে এসো, আমার সাথেই থাকো। জঙ্গলের কোনো প্রাণী তোমাকে স্বীকার করতে পারবে না। ঠিক আছে, তুমি যাও, আমি একটু হরিণের সাথে বোঝাপড়া করে আসি, তারপর তোমার সাথে আমি জঙ্গলে গিয়ে দেখা করছি। এই বলে ছাগল হরিণের সাথে এই বিষয়ে কথা বলতে লাগলো। হরিণ, তোকে আমি বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুই তো দেখছি আমারই শত্রু। তুই কিনা আমার নামে বদনাম ছড়িয়ে যাচ্ছিস সারা জঙ্গলে। আমি দুর্বল আর আমার গায়ের রং কালো বলে তুই আমাকে হিংসা করিস? না না বন্ধু ছাগল, আমি কি কোনোদিনও তোমাকে এরকম কিছু বলেছিলাম নাকি? কেউ তোমাকে হয়তো মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা ও বলেনি, তুই বলছিস। চোর কখনো চুরির কথা স্বীকার করে না। তোর সাথে থাকার চেয়ে জঙ্গলে গিয়ে থাকাই ভালো। আমি চললাম। না বন্ধু, জঙ্গলে যেও না। জঙ্গলে গেলেই ওই শিয়াল তোমাকে খেয়ে ফেলবে। তুমি একাই তোমার আত্মরক্ষা করতে পারবে না। আমি কোনো শিয়ালকে ভয় পাই না, বুঝলি? এই জঙ্গলে গিয়েই থাকবো, তাও তোর সাথে থাকবো না। আমি চললাম। এই বলে ছাগল চলে গেল শিয়ালের কাছে। শিয়াল ভাই, হরিণকে ইচ্ছে মতো বকুনি দিয়ে তোমার কাছে চলে আসলাম। এখন থেকে তুমি আর আমি একসাথে থাকবো। হ্যাঁ, ঠিক বলছিস। তুই আর আমি এখন থেকে একসাথেই থাকবো, কিন্তু তুই থাকবি আমার পেটে। পেটে মানে কি কথা বলছো? আমি তোমার পেটে থাকবো কেন? আমরা তো বন্ধু। বোকা ছাগল, তুই কিনা নিজের বন্ধুকে চিনতে পারলি না, আর তুই আমাকে নিজের বন্ধু ভাবছিস? তোর প্রকৃত বন্ধু ছিল ওই হরিণ। তাহলে তুমি ওর সাথে আমার বন্ধুত্ব ভাঙলে কেন? তোরা দুজন একসাথে থাকলে কখনোই আমি তোদের একজনকেও স্বীকার করতে পারতাম না, কিন্তু তুই আমার কথার জালে ফেসে গেছিস আর এখন একাই এখানে এসেছিস। তোকে এখন আমি স্বীকার করব, তোকে বাঁচাতে কেউ আসবে না। এই কথা বলার পর ছাগল সেখান থেকে দৌড় দিল। এই বেটা, দাঁড়া দাঁড়া, নিজের ভালো চাস তো দাঁড়া। তোকে বাঁচাতে কেউ আসবে না, পালিয়ে যাবি কোথায়? তোকে আমি ধরবই ধরবো। দাঁড়া বলছি, দাঁড়া। ওরে বাবারে, শেষ পর্যন্ত কি শিয়ালের হাতে প্রাণটা যাবে নাকি? বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। ছাগলের এরকম আত্মচিৎকার শুনে হরিণ ছাগলকেই বাঁচাতে সেখানে চলে আসলো। তোর এত বড় সাহস শিয়াল, আমি থাকতে তুই আমার বন্ধুকে শিকার করবি? আমি জানি তুই ছাগলকে বোকা বানিয়ে একা জঙ্গলে নিয়ে খেয়ে ফেলতে চেয়েছিলি, কিন্তু আমি থাকতে এটা কখনোই হতে দিব না। আমরা দুজন প্রকৃত বন্ধু, তুই আমাদের বন্ধুত্ব কখনোই ভাঙতে পারবি না। ওরে বাবা রে, এই ছাগল আর হরিণটা তো আবার দেখি বন্ধু হয়ে গেছে। এখান থেকে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, তা না হলে ওদের শিং দিয়ে আমার পেট ফুটো করে দিবে। ওরে বাবা রে, পালিয়ে যায় আগে এখান থেকে। এই বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালালো। এরপর থেকে হরিণ আর ছাগলের মধ্যে বন্ধুত্ব আরো গাঢ় হয়ে যায়। তারা একে অন্যকে ছাড়া কোথাও যায় না। শিয়াল পাশ থেকে শুধু ওদেরকে দেখেই যেত, আর কিছুই করতে পারতো না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মোমো করছে। বলছি মা, তুমি একটা কাঁঠাল কিনে এনে দাও তো, আমার কাঁঠাল খেতে বড্ড ইচ্ছে করছে। কাঁঠালের সুবাস নাকে গেলেই আমার জিভেতে জল চলে আসে মা। আহারে আমার সোনা মেয়েটা, কিন্তু আমি কি করব বলতো? ঝিয়ের কাজ করে যা কয়টা টাকা পাই তা তো সংসার চালানো মুশকিল হয়ে যায়। এসব শখের খাবার কেনার টাকা আমি কোথায় পাবো রে মা? তাহলে তুমি কাঁঠাল কিনে আনবে মা, না হলে কিন্তু আমি বিমল কাকার বাগান থেকে কাঁঠাল চুরি করে আনবো, এই আমি বলে দিলাম। হ্যাঁ।
খবরদার এমন কাজ করবি না, এই বলে দিলাম। মেরে কিন্তু তোর হাড্ডি গুড্ডি আমি সব ভেঙে দিব। হ্যাঁ, বড্ড বার বেড়েছিস তাই না? আমি কি তোকে এমন শিক্ষা দিয়েছিলাম বলতো? হয়েছে মা, হয়েছে, থামো তো এবার। তুমি তো পুরো ভাঙা রেডিও, বাজতে শুরু করলে বাজতেই থাকো, বাজতেই থাকো, থামার কোনো নাম নেই। বলছি, তুমি যখন নিষেধ করেছো তখন আমি কি আর অমন কাজ করতে পারি বলো? যাকগে, মিতা আমাকে খেলতে ডেকেছিল, আমি তবে যাই। এই কথা বলে তিথি বেরিয়ে পড়ে। তিথি খুবই চঞ্চল আর দোষী স্বভাবের ছিল, তবে তিথি তার মা সুজাতার বড্ড বাধ্য ছিল, কারণ বাবাকে হারানোর পর যে তিথি সুজাতার ছায়াতেই বড় হয়েছে। কিরে তিথি, তোর আসতে এত দেরি হলো যে? আমরা তো সে কতক্ষণ থেকে খেলছিলাম, খেলা শেষ করে ওরা এইমাত্রই চলে গেল, আর আমি তো এখন বাড়ি যাব। আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে রে। এই কথা বলে মিতা চলে যায়, আর এতে তিথির মন খুব খারাপ হয়। আমার আসতে একটু দেরি হয়েছে বলে এরা আমাকে রেখেই খেলা শেষ করেছে। না, আমি এদের সাথে আর খেলবোই না, একা একাই খেলবো আর ঘুরবো। এরপর তিথি মন খারাপ করে নদীর ধারের দিকে যেতে শুরু করে, আর তখনই দেখে বিমল ঠেলায় করে অনেকগুলো কাঁঠাল নিয়ে যাচ্ছে। বাহ, বিমল কাকুর ঠেলা গাড়িতে তো অনেকগুলো কাঁঠাল। ইস, একটা কাঁঠাল যদি কিনতে পারতাম। মাকে তো বলেছি কাঁঠাল কিনে আনতে, দেখি মা কি করে। এসব কথা বলে তিথি কাঁঠালের দিকে তাকিয়ে থাকে, আর বিমল তিথির সামন দিয়ে কাঁঠাল নিয়ে যায়। বিমল চলে যাওয়ার কিছুক্ষণ পরেই তিথি খেয়াল করে রাস্তার পাশে একটা কাঁঠাল পড়ে আছে। একই কাণ্ড, বিমল কাকু কাঁঠাল ফেলে রেখে চলে গেল। না, সে কি করে সম্ভব? আচ্ছা, আমি কি এই কাঁঠালটা নেব? মা তো কাঁঠাল চুরি করতে নিষেধ করেছে, কিন্তু ফেলে যাওয়া কাঁঠাল তো নিতে নিষেধ করেনি। তাই আমি এই কাঁঠাল নিলে কিছুই হবে না। আমি আজকে এই কাঁঠালটা নিয়ে যাব আর মজা করে এই কাঁঠালটা খাবো। এই বলে তিথি কাঁঠালটা কুড়িয়ে নেয় আর কাঁঠালটা নিয়ে বাড়ি যায়। আর তিথি তার মাকে সবটা খুলে বলে। তুই সত্যি বলছিস তো? এই কাঁঠাল তুই পথে কুড়িয়ে পেয়েছিস? আবার কারো কাছ থেকে চুরি করিসনি বলতো? না মা, সত্যি বলছি, আমি চুরি করিনি। এই যে কাঁঠালের দিব্যি। এরপর তিথির মা কাঁঠালটাকে কাটে, এবং কাঁঠালটা কাটার সাথে সাথে কাঁঠালের ভেতর থেকে একটা পরিকন্যা বেরিয়ে আসে। একই কাণ্ড, কাঁঠালের ভেতরে পরিকন্যা? কাঁঠালের ভেতরে পরিকন্যা আসবে কোথা থেকে? নিশ্চয় কেউ এই পরিকন্যাকে কাঁঠালের মধ্যে বন্দি করে রেখেছিল। কি, কাঁঠালে বন্দি পরিকন্যা? তবে কি কাঁঠালের সাথে পরিকন্যা ফ্রি? চুপ কর, চুপ বলছি, একদম চিৎকার করবি না, তবে যে পরিকন্যার বিপদ হবে। আমাদের এই পরিকন্যাকে সকলের চোখের আড়ালে রাখতে হবে যে মা। তিথির মায়ের কথায় তিথি চুপ হয়ে যায়, আর এরপর থেকে তিথির মা খুব আদরে রাখে পরিকন্যাকে, আর তাকে আদর যত্ন বড় করতে থাকে। এদিকে দেখতে দেখতে 5 বছর কেটে যায়। মা, ও মা, আমিও বাহিরে যাব মা। তুমি আর দিদি সব সময় বাহিরে যাও, নিজেদের কাজ করো, অথচ আমাকে ঘরের বাহিরেই যেতে দাও না মা। আমিও বাহিরে যাব মা। মা পরি, তোর বাহিরে যাওয়া যাবে না মা। তুই বাহিরে গেলে যে বিপদ হবে, চার দেয়ালের মাঝে যে তোর জন্য নিরাপদ রে মা। না না না, আজ আমি তোমাদের কোনো কথা শুনবো না। আমি আজ বাহিরে যাবই যাব মা। না বোন, এভাবে জেদ করিস না। আমি তোকে রাতে বাহিরে নিয়ে যাব, তবুও এখন জেদ করিস না বোন। তিথি আর তিথির মা এত বাধা দিলেও পরিকন্যা কোনো কথাই শোনে না। তিথি আর তিথির মায়ের বাধা ঠেলে পরিকন্যা ঘরের বাহিরে যায়, আর তখনই তিথিদের বাড়িতে এক বৃদ্ধা মহিলা আসে। আরে আরে, এই তো সেই পরিকন্যা যাকে আমি এতদিন ধরে এমন বৃদ্ধা বেশে খুঁজে বেড়াচ্ছি। তবে আর ছদ্মবেশ ধরার কি আছে, এবার আমি আসল রূপ নিয়েই ফিরবো, আর পরিকন্যাকে রানীর পরীর মতোই গিলে খাবো। তবেই তো আমি মহামণি ছুতে পাবো। এসব ভেবে বৃদ্ধা মুহূর্তে ডাইনির রূপ নেয়। ততক্ষণে তিথি আর তিথির মা ঘরের বাহিরে আসে, আর এসব কাণ্ড দেখে তিথি আর তিথির মা ভয় পেলেও পরিকন্যা মোটেও ভয় পায় না। তোকে এতবার করে বললাম বোন, বাহিরে যাস না, কিন্তু তুই তো আমাদের কোনো কথাই শুনলি না, বাহিরেই চলে এলি, আর এসেই তো ডাইনির খপ্পরে পড়লি। এবার বুঝি তোর সাথে সাথে আমাদেরও প্রাণটা যাবে। তোরা অযথা ভয় পাস না, আমি তোদের কিছুই করব না। আমি তো পরিকন্যাকে খাবো। এ
কথা বলে ডাইনি যেই না পরিকন্যাকে খেতে যাবে, ঠিক সেই মুহূর্তেই পরিকন্যা আকারে বড় হয়ে যায়। এদিকে ডাইনি ভীষণই রেগে যায়। শয়তান পরিকন্যা, তোর খুব বার বেড়েছে তাই না? 5 বছর পূর্ণ হয়ে পূর্ণ শক্তি পেয়েছিস বলে কি আমার মুখোমুখি হবে নাকি? তবে তো তোর নিস্তার নেই রে। এই কথা বলে ডাইনি পরিকন্যার উপর জাদু শক্তি প্রয়োগ করে। তখনই পরিকন্যার চোখ থেকে আগুন বের হয়, আর সেই আগুন গিয়ে ডাইনির শরীরে পড়তেই ডাইনির সাথে সাথে ধ্বংস হয়ে যায়, আর ডাইনির ধ্বংসস্থান থেকে রানী পরী দৃশ্যমান হয়। মারে, আমার ভাগ্যই চেয়েছিল আমাদের মুক্তি, তাই হয়তো 5 বছর ডাইনি তোর কোনো খোঁজ খবর পায়নি। আর তুই যখন পূর্ণ শক্তি প্রাপ্ত হয়েছিস তখন তোর সামনে ডাইনি এসেছে, কিন্তু তুই তো রানী পরীর মেয়ে, তোর রক্তেই তো প্রতিশোধ আছে। তাই তো তোর অজান্তেই তুই ডাইনিকে ভৎস করেই আমাকে মুক্ত করলি, আমাকে যে ডাইনি গিলে ফেলেছিল। এ কথা বলে রানী পরী জাদু করে পরিকন্যাকে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনে, আর তিথি আর তিথির মা হাঁ করে তা দেখতে থাকে। আর তোমাদের অনেক ধন্যবাদ গো, আমি তো পরিকন্যাকে কাঁঠালে বন্দি করার পর ডাইনির পেটে চলে গিয়েছিলাম। তোমরা যে আমার মেয়েকে কাঁঠাল থেকে মুক্ত করেছো আর এত বড় করেছো, আর তাই তো আমার কন্যা পূর্ণ শক্তি পেয়েছে আর ডাইনিকে ধ্বংস করতে পেরেছে। এজন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, আর এই কারণে আমি তোমাদেরকে পুরস্কার করতে চাই। এরপর রানী পরী জাদু করে এক থলি হিরে এনে তিথির মাকে দেয়, আর পরিকন্যাকে নিয়ে রানী পরী পরিরাজ্য চলে যায়। আর তিথির মা হীরের সাহায্যে তিথিকে নিয়ে সুখের দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গ্রামে বাস করত এক বুড়ি। বহু বছর আগে তার স্বামী মারা যায়, তার কোনো সন্তানও নেই। বুড়ি একা একাই জীবন যাপন করে। তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল, তাদেরকে লালন পালন করে বুড়ি সময় চলে যেত। বুড়ির থাকার ঘর থেকে একটু সামনে ছিল একটা খামার, সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল। বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না। প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রি করে বুড়ির সংসার চলে যেত। কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল, আর সেই দুঃখ হলো তার খামার থেকে প্রায় রাতে শিয়াল ঢুকে মুরগি নিয়ে যেত। বুড়ির বাড়ির পিছনে ঘন কালো জঙ্গল ছিল, সেখানে বাস করে কিছু শিয়াল। রাত গভীর হলেই তারা ডাকাডাকি শুরু করে দিত। ধরবো মুরগি ঝপাঝপ, খাবো মুরগি অপাকক, পালাবো আমি ঘপাঘপ। শিয়ালের এই কুকর্মের জন্য বুড়ি প্রায় সকালে মন খারাপ করে বসে থাকতো। এক রাতে বুড়ির মুরগিগুলোর আওয়াজে ঘুম ভেঙে গেল। এই ধর ধর, আবার আমার মুরগি চুরি কইরা নিয়ে গেল। ধরতো শিয়ালকে তো আর ধরতেই পারছি নে। এভাবে অনেকদিন চলতে থাকে শিয়ালের মুরগি খাওয়া। অসহায় বুড়ি খামার ঘরের সকল ছিদ্র ভালো করে ঢেকে দেয়, যেন শিয়াল আর ঢুকতেই না পারে। এরপর রাত আসে, কিন্তু না, কোনো কাজই হয় না। শিয়াল এভাবে প্রতিদিন মুরগি খেয়েই যাচ্ছে আর যাচ্ছে। একদিন বুড়ি মাথায় একটা বুদ্ধি এলো। এভাবে তো আর হয় না, আমাকে যে কিছু একটা বুদ্ধি বের করতেই হইব। এবার একটা শিয়ালের ধরার ফাঁদ বানাবো। বেটা শিয়ালকে একটা উচিত শায়েস্তা করতেই হইব। বুড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো। সে বাঁশ দিয়ে একটি খাঁচা বানাতে লাগলো। তার খাঁচা তৈরির উদ্দেশ্য একটাই, শিয়ালকে কৌশলে খাঁচায় বন্দি করা। বুড়ি যখন খাঁচা বানান শেষ হয়ে গেল, তখন সন্ধ্যায় সে খাঁচার মধ্যে ধবধবে একটা সাদা মুরগি ভরে রাখলো। এবার খাঁচার দরজায় একটি রশি বাঁধলো। দিন গড়িয়ে রাত আসলো। বুড়ি রশির এক মাথা হাতে নিয়ে আড়ালে বসে আছে আর খাঁচার দিকে চেয়ে আছে, কখন শিয়াল আসবে আর তাকে খাঁচায় বন্দি করবে। রাত গভীর হলো, আর ঠিক তখনই একটা শিয়াল এসে পড়লো। বুড়ি তখন বলে,
বেটা শিয়াল, তাহলে তুই আমার মুরগিগুলা খাইয়া মোটা তাজা হইছস। তারা আজকে তোকে একটা উচিত শিক্ষা দিয়াই সারমু। অনেক হয়েছে, আর না, যা এবার বেশি কইরা মুরগি খা। আজ তোকে হাতে নাতে পাইছি, এবার তো রক্ষে নেই, পালাবি কোথায়? শিয়াল পড়ল মহা বিপদে। সেই খাঁচা থেকে বের হবার অনেক ছটফট করতে লাগলো, কিন্তু শিয়ালকে এভাবে কয়েকদিন বন্দি রেখে পরে আবার ছেড়ে দেয়, কারণ সব প্রাণীর উপর তার মায়া আছে। তারপর থেকে শিয়াল বুড়ির বাড়ির মুরগি নিতে আসলেও প্রাণের ভয়ে আবার চলে যায়। বুড়ি এখন মহা খুশি, আর কোনো সমস্যা নেই তার। এরপর থেকে বুড়ি সুখে শান্তিতে জীবন যেতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।